নিয়ে সারা রাত কান্না করে। সেদিনের মারের দাগ এখনো আছে। এসব ভেবে দুপুরটা জল গড়িয়ে পড়লো ডালিয়া চোখ বেয়ে। সে উঠে রান্না বসাতে চলে যায়। ফ্রিজ থেকে পানি গলে ফ্লোরে পানি জমে। ডালিয়া পা দিতে ধপাস করে পড়ে যায় ফ্লোরে। পড়ে গিয়ে ডালিয়া জোরে চিৎকার দিয়ে পড়লো। খাদিজা বেগম এক প্রতিবেশীর সাথে গল্পে ব্যস্ত ছিলেন, তাই তিনি ডালিয়ার ডাকে বিরক্ত হয়ে উঠে আসেন। সাথে আসে প্রতিবেশী মহিলাটি। ডালিয়ার কাছে এসে বলল, কি বউ, আবার কি নাটক শুরু করলে? ডালিয়া পা বেয়ে রক্ত বের হতে দেখে উনি একটু ভয় পেয়েছেন। তারপর ডালিয়াকে কথা শুনিয়ে দেন। এত অসচেতন কেন? একটু সাবধানে কাজ করলেই তো হতো। প্রতিবেশী মহিলাটি ওনাকে থামিয়ে বলল, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। কি কও? ওনারে না জানায় হসপিটালে কেমনে লয়ে যাবো? ভাই লই আই যাইয়া। ওদিকে ডালিয়া ব্যথায় কাতরাচ্ছে, চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। ও কাতর কণ্ঠে বলল, মা, আমার বাচ্চাটাকে বাঁচান। খাদিজা বেগম ডালিয়ার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে ছেলের ফোনে কল করে, কিন্তু কল ধরার নাম গন্ধ নেই। শেষে প্রতিবেশী মহিলাটি জবরদস্তির কারণে ডালিয়াকে হসপিটালে নিতে বাধ্য হন। খাদিজা বেগম কালো মুখ করে ডালিয়ার সাথে যায়। হসপিটালে নিয়ে গেলে ডাক্তার সবটা দেখে বলল, ইমিডিয়েটলি সিজার করাতে হবে, নয়তো মা বাচ্চা কাউকে বাঁচানো যাবে না। আপনারা টাকা জমা করে দিন। খাদিজা বেগমকে কিছু বলতে না দিয়ে সবাইকে বের করে দেয়, কারণ পেশেন্টের কন্ডিশন সিরিয়াস। সবাই বের হয়ে এতটুকু বাইরে বসে বসে টাকার হিসাব করছে। শরীরকে এত টাকা খরচ করবে ডালিয়াকে হসপিটালে নিয়ে এসেছে শুনলে নিশ্চয়ই শরীর রাগ। ছোটবেলায় ফুপ্পিকে হারিয়েছিলাম, সেই ফুপ্পি আমাকে এতটা ভালোবাসতো। আমি হোস্টেলে থেকে পড়তাম। আমাকে কখনো বলেনি বাবা মা ফুপ্পির মৃত্যুটা কিভাবে হয়েছে। বড় হয়ে জেনেছি ফুপ্পি আত্মহত্যা করেছিল। আমার ফুপ্পি আমাকে এত ভালোবাসতো, অথচ শেষবারের মতো তার লাশটার মুখটাও দেখতে পারলাম না। আমি যখন ঈদের ছুটিতে বাড়িতে ফিরলাম, ফুপ্পির মৃত্যুর কথাটা শুনলাম। আমার ভেতরটা কষ্টে ফেটে যাচ্ছিল। মনে মনে প্রতিজ্ঞা করেছি যে ফুপ্পিকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তাকে আমি নিজের হাতে শাস্তি দিব। আমার আদরের বোন রুমকি, ওকে আমার বাবা মাথায় করে রাখতো। আমি বিদেশে পড়ালেখা করলেও ওর সাথে আমার সম্পর্ক ছিল বন্ধুর মতো। ওর সব কথা সব আবদার আমার কাছে রাখতো। আমি বাবাকে বলে ওকে সবকিছু পাইয়ে দিতাম। রুমকি আমার মায়ের নয়নের মণি ছিল। কত ভালোবাসতাম আমার ছোট্ট বোনটাকে। একদিনের জানোয়ার আমার বোকা বোনটাকে নিজের প্রেমের ফাঁদে ফেলে ওর সর্বনাশ করেছে। ওর সাথে গোপনে কাটানো কিছু মুহূর্তের ভিডিও করে বাবার ফোনে পাঠিয়ে দিয়েছে। বাবা ওকে কিচ্ছু বলেনি। গোপনে জানোয়ারটাকে টাকা দিত বাবা। আমি লেখাগুলো পড়ে প্রিয়মের অবস্থায় কাঁদছি নিজের অজান্তে। মনে এত কষ্ট, আবার পড়তে শুরু করলাম। শুধু আমাকে বাবা বলেছিল আমি যেন ওকে বোঝাই আমার বোনকে জানোয়ারটা থেকে দূরে থাকতে। চেয়েছিলাম জানোয়ারটাকে নিজের হাতে খুন করবো, কিন্তু বাবা আমাকে শান্ত হতে বলল। বোনের জন্য নিজের রাগ কন্ট্রোল করে বোনকে ঠিক পথটা দেখিয়ে দিয়ে বললাম। আমার মন ও মস্তিষ্ক কাজ করছিল না। একদিকে বাবার কাছে ফুপ্পির মৃত্যুর সত্যটা জানতে পারলাম, অন্যদিকে আমার আদরের বোনটার সাথে ঘটা এত বড় একটা সত্য। আমি পাগলের মতো কাটাচ্ছিলাম। এবার প্রিয়মের লেখাগুলো পড়ে যেন দৃশ্যগুলো আমার চোখে ভেসে উঠলো। মাঝরাতে রুমকি কল করলো। আমি রিসিভ করতে কান্না শুরু করে দিল। আমাকে কান্নাজড়িত কণ্ঠে বলল, ভাইয়া আমাকে ক্ষমা করে দিস, কখনো ভুল কিছু করে থাকলে। আমি ওকে বললাম, এমন কথা কেন বলছিস বাকি? ও বলল, আমার খুব কষ্ট হচ্ছে। ফোনেও চিৎকার শুনতে পেলাম। কিছুক্ষণ পরে বাবা আবার ফোন দিয়ে বললেন, রুমকি বিষ খেয়েছে। রুমকি বিষ খেয়েছে, আমার বোন আর নেই। আমি হতবাক হয়ে গেলাম। সকাল হতে যখন এসে আমি বাবাকেও দেখতে পাইনি। মাঝরাতে একটা অ্যাক্সিডেন্টে আমার বাবা আর বোন সকলে একসাথে মারা গেছে। আমি একদম একা হয়ে গেছি। আমার দুনিয়াতে কেউ নেই। বাবা হয়তো বোনের টেনশনে ওই রাতে গাড়ি ড্রাইভ করতে পারেনি সাবধানে, কিন্তু যে আমার বোনের মৃত্যুর জন্য দেয় তাকে আমি ছাড়বো না। আমার হাতের কাছে একটা মদের বোতল দেখতে পেলাম। আস্তে করে বোতলটা উঠালাম। আমি আঁচলে টান পড়ার আগে নাহিদের মাথায় সজোরে আঘাত বসাতে লাগলাম। না চিৎকার করতে করতে ঢলে পড়লো মাটিতে। আমি ছুটে গিয়ে দরজাটা খুলে দিলাম। আমার স্বামী এগিয়ে আসলেন, কিন্তু তিনি আমাকে পাশ থেকে ছুটে গেলেন নাহিদের কাছে। নাহিদ নিচে পড়ে কাতরাচ্ছে, মাথা থেকে রক্ত বের হচ্ছে। উনি বললেন, অনু ওকে ধরো, নাহিদকে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি মাথা ঝাঁকিয়ে না অর্থ বুঝিয়ে সোজা বেরিয়ে আসলাম বাড়ি থেকে। এদের কাছে আসতে দারোয়ান আমাকে আটকালো। কোথায় যাচ্ছেন আপনি? আমি বাড়ির মালিকের বউ। আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা নিশ্চয়ই তোমাকে বলে যেতে হবে না? দারোয়ান হেসে বলল, মাফ করবেন, আমি আপনার কাছে জবাবদিহিতা চাইবো না, কিন্তু আপনার এই বাড়ি থেকে একা বের হওয়া নিষেধ আছে। আমি অবাক হয়ে প্রশ্ন করলাম, কে করেছেন নিষেধ? কে বলেছে আপনাকে আমি একা বের হতে পারবো না? আপনার স্বামী আমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন আপনি যেন একা বের হতে না পারেন। তাছাড়া নাহিদ বাবু বলেছেন প্রয়োজনে আপনাকে যেন জোর করে বাড়ির ভেতর দিয়ে আসি। আমাকে মাফ করবেন, আপনি বাড়ি থেকে একা বের হবেন না, না হলে আমি বাধ্য হবো আপনাকে জোর করে দিয়ে আসতে। দারোয়ানের কথা শুনে আমার মাথা আরো খারাপ হয়ে গেল। আমি জিদ করে সেখান থেকে আবারও ভেতরে চলে আসলাম। আমি অনিচ্ছা সত্ত্বেও আবার ফিরে আসলাম এই বাড়িতে। এসে মাথায় একটা বুদ্ধি খেলে গেল, আমি একা বের হতে পারবো না, কিন্তু আমার সাথে যদি বাড়ির লোকজন থাকে তাহলে তো বের হতে কোনো আপত্তি নেই। দেখলাম সোফায় আমার স্বামী তার ছোট ভাইকে মাথা ব্যান্ডেজ করে দিচ্ছে। আমি ওনার কাছে গিয়ে ওনাকে জিজ্ঞাসা করলাম, হসপিটালে যেতে চেয়েছিলেন, যাবেন? উনি না বলে দিলেন। আমার মনে হয় হসপিটালে যাওয়া উচিত হবে না, তাছাড়া চোট খুব বেশি না, আমি ওকে ব্যান্ডেজ করে দিয়েছি। আর একটু পর ডাক্তার এসে ওকে দেখে যাবেন। আমি শহরের সব থেকে বড় ডাক্তারকে খবর দিয়েছি। আমি অবাক হয়ে বললাম, কিন্তু কেন? আপনি নিজেই তো একটু আগে বললেন হসপিটালে নিয়ে যাবেন। নাহিদ আমার দিকে আগে কটমট করে চেয়ে আছে। আমার স্বামী আবার বললেন, হসপিটালে গেলে ব্যাপারটা জানাজানি হতে পারে।